জনগণের রাজনীতি কি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসাবটা বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির আয়োজনে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। নির্বাচনী প্রচারণা শেষ, পোস্টার মাইক নামানো হয়ে গেছে, থেমেছে ডিজিটাল ডামাডোল, কিন্তু রাজনীতির উত্তাপ নামেনি। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসলে ভোটের পরিবেশ, কেননা গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলার অভিযোগ এবং পাল্টাপাল্টি যে সব বিভিন্ন দায়, সেই দায় চাপানোর চেষ্টা কিন্তু আগের মতোই সামনে এসেছে। প্রশ্ন একটাই, মানুষ আসলে কতটা নির্ভয়ে ভোট দিতে পারবে? আজকের আয়োজনে আমরা সেই বিষয়ে কথা বলবো। অর্থাৎ এই আয়োজনে আজকে উঠে আসবে মাঠের বাস্তবতা, নিরাপত্তার প্রস্তুতি আর রাজনৈতিক দলের আচরণ। আর আমি শুরুতেই যারা আজকে আমাদের সাথে যুক্ত হবেন তাদের সাথে শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আজ থাকবেন নিরাপত্তা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, থাকবেন সিনিয়র সাংবাদিক ও চর্চার সম্পাদক সোহরাব হাসান, থাকবেন ভয়েস ফর রিফর্মের কো কনভেনার AKM ফাহিম মাসুর। এর পাশাপাশি আমাদের সাথে যুক্ত হবেন ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী, যিনি কুষ্টিয়া 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী, থাকবেন মোহাম্মদ গোলাম কিবরিয়া, শেরপুর 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী, এবং একই সাথে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের যমুনা টেলিভিশনের সহকর্মী, যমুনা টেলিভিশনের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপন এবং আমাদের বিশেষ প্রতিনিধি আখলাকুস সাফা। আমরা সবার কাছ থেকে, সবার অভিজ্ঞতা থেকে আজকের এই আয়োজনকে বোঝার চেষ্টা করব যে আসলে আমরা ভোট নিয়ে কোন পথে যাচ্ছি, কতটা আমরা বদলাতে পারলাম ভোটের পরিস্থিতি। আমি শুরুতেই আসতে চাই ফাহিম মাসুর আপনার কাছে। আপনারা গত কয়েক মাসে খেয়াল করলাম বেশ কিছু পরিসংখ্যান প্রকাশ করেছেন বিভিন্ন সময় গ্যাপ দিয়ে দিয়ে, এবং প্রচারণাকে কেন্দ্র করে আমি যতটুকু জানি আপনারা এক ধরনের গবেষণা করেছেন। কিন্তু বিশেষ যেই ধরনের অভিজ্ঞতা আমাদের হলো, কেউ কেউ বলছে যে এই অভিজ্ঞতাগুলো আসলে পুরনো, আবারও তার পুনরাবৃত্তি হয়েছে, আবার কিছুটা পরিবর্তন অনেকে দেখতে পাচ্ছেন। কিন্তু আপনার কাছে জানতে চাই, ভোটের টার্ন আউট নিয়ে এবার বেশ আলোচনা, অর্থাৎ কী পরিমাণ ভোট আসলে শেষ পর্যন্ত মানুষ দিতে পারবে এবং সেটা নেওয়া যাবে। যেই ধরনের ঘটনাগুলো ঘটেছে তাতে আপনাদের পরিসংখ্যান কি বলে? ভোটারের টার্ন আউট কি কমার কোনো আশঙ্কা আছে? ধন্যবাদ। আসলে বিভিন্ন সংগঠন জরিপ করেছে এবং জরিপের সবসময় একটা কমন প্রশ্ন থাকে যে আপনি কি এবার ভোট দিতে যাবেন কিনা। তো মোটামুটি গত 6 মাসে যেই জরিপগুলোই প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে প্রায় 90% মানুষ যাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তারা কিন্তু ভোট দিতে যাবে বলেছে। বাট এটা কিন্তু হচ্ছে যারা মানে যাদেরকে হয়তো 1 মাস আগে জিজ্ঞাসা করা হয়েছিল বা 1.5 সপ্তাহ আগে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তারা বলেছিল ভোট দিতে যাবে। এখন বিভিন্ন কারণে মানুষ কিন্তু আসলে ভোট দিতে যেতে পারে না, মানে অনেকের ভোট দেওয়া যেতে যাওয়ার ইচ্ছা থাকে। যেমন আজকে আমি আমার নিচের আমার অফিস বিল্ডিংয়ের নিচের একজন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করছিলাম, সে বাগেরহাটের, যে আপনি কি ভোট দিতে যাবেন কিনা। তো বললো, স্যার আমার তো যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি তো এখন সিকিউরিটি এটা ছেড়ে তো আমি চাকরি ছেড়ে যেতে পারবো না। তো এরকম আসলে অনেকেই, এবং তারা যে আসলে মানে ওর এই টাইপের লোক যে সবাই ব্যালট পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার মতো তাদের প্রিপারেশন বা সুবিধা তাদের ছিল না। তো আমার কাছে মনে হয় ভোট দেওয়ার ইচ্ছা আছে না 90% মানুষের, বাট অ্যাকচুয়ালি ভোট দিতে পারবে আমার ধারণা এনিথিং ফ্রম হয়তো 70 থেকে 80%-এর মধ্যে। মোস্ট প্রবলি আমরা হয়তো মানে এই রেঞ্জের মধ্যেই দেখবো। বাট নিঃসন্দেহে এবারে ভোটারের টার্ন আউট আগের বারের থেকে, মানে আগে যেবার মানে অ্যাটলিস্ট আগামী গত 15 বছরের যে কোনো সময় থেকে অনেক বেশি হবে অ্যাকচুয়াল ভোটার টার্ন আউট, এবং হয়তো এটা হিস্টোরিক্যালি ওয়ান অফ দ্য হাইয়েস্ট হবে। বাট এটা যে একেবারে 90% বা 80% বেশি হবে আমি মনে করছি না, বাট 70% বেশি হবে বলে আমি দৃঢ়ভাবে আশা করছি। একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই ফাহিম মাসুর, সেটা হচ্ছে যে এই নির্বাচনকে আসলে আপনি কিভাবে দেখবেন? প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নাকি ঝুঁকিপূর্ণ নির্বাচন? এই কথাটা কেন বলছি, কারণ অনেক ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় আছে, মানুষের ভোট কেন্দ্রে যাওয়ার যে প্রসঙ্গটা আপনি তুললেন, একটি তো হচ্ছে যেতে পারলাম না, আরেকটা হচ্ছে যে আসলে যেতে চাচ্ছি কিনা বা যেতে চাইলেও পারবো কিনা, সেটা একটা শঙ্কা। কিন্তু আপনারা এই যে প্রচারণার সময়কালে যে জরিপগুলো পরিচালনা করেছেন, সেখানে কি কোনো নতুন কোনো ফাইন্ডিং এসেছে যে আসলেই মানুষ কতটা ভোট দিতে আগ্রহী? হ্যাঁ, যেটা বললাম, মানুষ তো ভোট দিতে আগ্রহী, যেটা 90%-এর বেশি মানুষ ভোট দিতে আগ্রহী। বাট এখানে যেটা আছে, হয়তো আপনার
জানতে চাচ্ছেন যে লোকে কি আসলে ঝুঁকিপূর্ণ মনে করছে কিনা, যে তার সিকিউরিটি বিঘ্নিত হবে কিনা। সোফার আমাদের কাছে যেটা মনে হয়েছে যে লোকজন আসলে সিকিউরিটিটাকে কোনো ভোট দিতে যাবে না এরকম, মানে কিছু কিছু জেলায় হয়তো আছে বা কিছু কিছু আসনে আছে, বাট জেনারেলি লোকে সিকিউরিটি কনসার্নের জন্য ভোট দিতে যাবে না এইটা কিন্তু খুব কম মানুষ আসলে বলেছে। সে অন্যান্য কারণে ভোট দিতে যেতে পারবে না এটা হতে পারে, বাট সিকিউরিটি ইজ নট দ্য মেইন ইস্যু। আর এই নির্বাচনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নাকি ঝুঁকিপূর্ণ নির্বাচন? আপনি তো বেশ কিছু নীতি নির্ধারকের সাথে কথা বলেছেন, আপনারও গবেষণা আছে, কি দেখলেন? মানে ঝুঁকি বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে নিরাপত্তার মানে ঝুঁকি। আপনি একটু আচ্ছা, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ফ্র্যাঙ্কলি আমরা একটু আশাবাদী হয়েছে যে এবারে নির্বাচনে কিন্তু নির্বাচনের আগে যে বিভিন্ন ধরনের আমাদের হিস্টোরিক্যালি যদি বলি প্রচুর মানে হতাহতের ঘটনা ঘটে। এবার একেবারে যে হয়নি তা না, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি। ইভেন আমরা একটু আশঙ্কিত ছিলাম যে আজ থেকে 2-3 মাস আগে যেভাবে কয়েকটা আসনে প্রার্থীদের মধ্যে অনেক বেশি হতাহতের ঘটনা ঘটেছিল গত এক সপ্তাহে, যেটা পিক টাইম নির্বাচনের এই ক্যাম্পেইনের, সেই সময় কিন্তু আমরা ওরকম বড় কোনো ঘটনা দেখিনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল, তো ওইটা আমাকে আশাবাদী করছে যে এটা হওয়ার সম্ভাবনা কম, অ্যাটলিস্ট 12 তারিখের দুপুর পর্যন্ত। কেননা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো একজন প্রার্থী যদি অন্য কোনো প্রার্থীর সমর্থকরা যদি অন্য কোনো প্রার্থী সমর্থকদের হামলা করে, সেটা কিন্তু আসলে উল্টো নেগেটিভ হয়। সাধারণ মানুষ ভোটাররা কিন্তু এটাতে দেখা যায় যে যারা অ্যাটাক করছে তাদেরকে মানে মানে ব্যাপারটা তারা নেগেটিভলি দেখে, এবং এই ভয়েই কিন্তু আসলে অনেকেই হয়তো করছে না সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার ভয়ে। বাট ঘটনাটা 12 তারিখের দুপুর 2টা বা 3টার পরে এরকম শান্তিপূর্ণ থাকবে কিনা সেটা কিন্তু আসলে আমি নিশ্চিত না। অনেক জায়গায় হয়তো এই জায়গাগুলিতে আসলে একটু মানে ক্লোজ কম্পিটিশন হবে, সেই জায়গায় কিন্তু দুপুর 2টার পর থেকে আইন শৃঙ্খলার মানে অবনতি ঘটার সম্ভাবনা আছে। এবং পার্টিকুলারলি ইলেকশনে রেজাল্ট বাইর হওয়ার পরে বা বাইর হওয়ার সময় কিছু কিছু জায়গায় কিন্তু আমরা জানি যে হয়তো মানে ঘটনা ঘটতে পারে। তো আমি আশা করি আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে। নিঃসন্দেহে। জনাব ফাহিম মাসুদ, ধন্যবাদ আপনাকে। আমরা আবার আপনার কাছে ফিরবো। এবার একটু আমাদের সহকর্মীদের কাছ থেকে মাঠের বাস্তবতা, আসলে তাদের অভিজ্ঞতা দিয়ে জানতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন যমুনা টেলিভিশনের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপন, তার কাছে যাব। স্বপন, আমার কাছে উত্তরাঞ্চলের পরিস্থিতি যেহেতু আপনি দেখছেন, মানুষ তো আসলে ভোট নিয়ে এক ধরনের দমবন্ধ পরিবেশে ছিল, এরকম এক ধরনের অভিযোগ রয়েছেই, কিন্তু এইবার যখন আপনি দেখতে পাচ্ছেন মানুষের ভিতরে ভোট নিয়ে আগ্রহ আছে কিনা? আমরা তো দেখলাম একদম ঢাকা থেকে বাস ভরে ভরে মানুষ তার নিজের গ্রামে যাচ্ছে বা বাড়িতে যাচ্ছে ভোট দেওয়ার জন্য, সেই আমেজটা চোখে পড়ছে কিনা, এবং মানুষ আসলে এবার কি দেখে ভোট দিবেন আপনার কাছে কি মনে হচ্ছে? হলো যে আমি গত পরশু উত্তরাঞ্চলে এসেছি। উত্তরাঞ্চলের আপনার যে দুটি বিভাগ, রাজশাহী এবং রংপুর, এখানে 72টি আসন আছে। এর মধ্যে রাজশাহীতে আপনার 39টি এবং রংপুরে হলো 33টি আসন। তো এই যে 72টি আসন, এই আসনগুলো কিন্তু 2001 এবং 2008-এর যে নির্বাচন, সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হলো সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। তো এবার আওয়ামী লীগ ভোটে নিষিদ্ধ এবং জাতীয় পার্টি অনেকটা ক্ষয়িষ্ণু। তো সেই জায়গা থেকে এই আসনগুলোই কিন্তু টার্গেট আপনার জামায়াত এবং বিএনপি জোটের। তো সেই জায়গা থেকেই এই দুইটি জোটের মধ্যেই লড়াইটা হবে, এবং এই লড়াইকে ধরে আমি পঞ্চগড়, ঠাকুরগাঁ এবং আজকে দিনাজপুর সারাদিন ঘুরেছি। এখানে কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি অতটা শান্তিপূর্ণই বলা যায়। এবং আমি কৃষকদের সাথে কথা বলেছি, দিনমজুরদের সাথে কথা বলেছি, শ্রমিকদের সাথে কথা বলেছি, সব শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে দীর্ঘদিন পর যে প্রতিনিধিত্বমূলক যে ভোট আমরা 2014 কিংবা 2018 এবং 2024-এ কিন্তু সেভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয়নি। তো সাধারণ মানুষ আসলে মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আবার আরেকটি অন্য পিঠে যেটি হলো যে সংখ্যালঘু ভোটার, তাদের ক্ষেত্রে হয়তো এক ধরনের আশঙ্কা আছে, তাদের নিরাপত্তা শঙ্কার কথা কেউ কেউ বলার চেষ্টা করেছেন। তবে অনেকেই আবার দেখেছে যে তারা বলছেন যে তারা ভোট দিতে যাবেন। সব মিলিয়ে আজকেই বেশ কয়েকজনের সাথে কথা হলো, তারা যেটি বললেন যে তারা ঢাকা থেকে, অনেকেই ঢাকা থেকে চলে এসেছেন এই ঠাকুর
ঠাকুরগাঁ, দিনাজপুর কিংবা পঞ্চগড়ে তারা চলে এসেছেন ভোট দেওয়ার জন্য। দীর্ঘদিন পর যেহেতু প্রতিনিধিত্বমূলক ভোট হচ্ছে এবং কোন জোট জিতবে এ নিয়েও এক ধরনের অনিশ্চয়তা আছে। এর আগে নির্বাচনগুলোতে যেটা হলো 14, 18 কিংবা 24, সেই সময় কিন্তু আমরা দেখি যে একে নির্বাচনে জিতবে, একতরফা ভোট জিতেছে সবাই জানতো। তো এবার যেহেতু অনিশ্চয়তা আছে, ফলে ভোটের প্রতি কিন্তু মাঠে মানুষের আগ্রহ আছে এবং এই আগ্রহের জায়গা থেকেই আপনার মানুষ ভোট কেন্দ্রে যাবে, অনেক বেশি যাবে বলে আমরা ধারণা করছি। এবং এই জিনিসগুলোকে ধরেই এক ধরনের আবার নিরাপত্তা সংখ্যা আছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট দিয়ে, আমি সচিবালয় কভার করি, সেখান থেকে আমি কয়েকটা রিপোর্ট পেয়েছিলাম। তো সেখানে যেসব আসনে জয় পরাজয়ের মার্জিন খুব কম হবে কিংবা যেসব আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে সেসব আসনে কিন্তু আপনার সংঘর্ষের আশঙ্কা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট সেখানে কিন্তু দেয়া হয়েছিল। কিন্তু আমি গত 3-4 দিন ঘুরে যেটি দেখলাম এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে, যদিও আজকে পঞ্চগড়ে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, কিছুক্ষণের মধ্যেই সেটা নিয়ন্ত্রণে আসছে। তো এখানকার প্রশাসন, পুলিশ এবং যে প্রশাসন তারা আশা করছে যে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং আগের যে নির্বাচনগুলো এর চেয়ে অনেক বেশি ভোটার এই নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা ভোট দিবে, ভোট দিয়ে তাদের যে পছন্দের প্রার্থী, তাদের যে জনদাবিগুলো আছে, আপনি জানেন যে উত্তরাঞ্চল আপনার কৃষি প্রধান এলাকা, তো এইখানে কৃষিকে ভিত্তি করে যে শিল্প গড়ে ওঠা এইসব দাবি তাদের আছে। তো এই দাবিগুলো যে নির্বাচিত সরকার যারা আসবে এবং তাদের প্রধান নেতারা কিন্তু এই অঞ্চলগুলো ঘুরে গেছেন, তারা বিভিন্ন অঞ্চলভিত্তিক বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো যেন তারা বাস্তবায়ন করে এই দাবিগুলো ভোটাররা জানিয়েছেন। স্বপন, একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যে মানুষের যেহেতু ভোটারদের সাথে আপনার কথা হয়েছে, কোন ধরনের প্রার্থীকে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে তারা এগিয়ে রাখছেন, এমন কোনো আভাস কি পেয়েছেন? পাপন, যেটি হলো যে আপনার দেখেন একটা এত বড় পরিবর্তন হলো 5 আগস্ট, একটা স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে ছাত্ররা যেই সরকার গঠন করে অন্তর্বর্তী সরকারের অধীনে যেই সরকার হয়েছিল এবং মানুষের গণচাহিদার জায়গা থেকে ভোটের যে আকাঙ্ক্ষা, সেই ভোটের আকাঙ্ক্ষাটা মূলত কি একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, ইনক্লুসিভ বলতে সব ধর্ম, বর্ণ, মতের মানুষের অংশগ্রহণে যেন নতুন একটা বাংলাদেশ গড়ে ওঠে, সেটাই তাদের চাহিদা। এবং স্থানীয়ভাবে যাদের ক্লিন ইমেজ তাদেরকেই মূলত ভোট দিতে আশা প্রকাশ করেছেন আপনার ভোটাররা। এবং এই জিনিসটিকে ধরে যেটি হলো তাদের যে এর আগে তারা দুর্নীতি দেখেছেন, তারা নানা ধরনের সন্ত্রাস দেখেছেন, বৈষম্য দেখেছেন, বিভেদ দেখেছেন, ধর্মে সাম্প্রদায়িকতা দেখেছেন, এগুলো কিন্তু তারা দেখতে চায় না। এগুলোর বাইরে যারা ক্লিন ইমেজের প্রার্থী তাদেরকেই ভোটাররা আসলে ভোট দেওয়ার আশা প্রকাশ করেছেন। তবে যেটি হলো আমাদের দেশে যে ভোটের প্যাটার্ন, আমাদের দেশে যে সচেতনতার যে জায়গাগুলো, আমরা বলছি মুখে মুখে যে এই ধরনের প্রার্থীকে আমরা ভোট দিব, কিন্তু বাস্তবে দেখা যায় যে আমরা ওই যে কিছু গোষ্ঠী বা দলকে পছন্দ করে আমরা আসলে ভোট দিই প্রার্থীর চেয়ে। পাপন। স্বপন, ধন্যবাদ আপনাকে। আমি জানি আপনি বেশ কিছু জেলায় যাবেন, আপনাকে আমরা সব কিছু বাস্তবতা সেখান থেকে কিছুটা আপনার দৃষ্টিতে জানলাম। এবার একটু আমি প্রার্থীদের কাছে একটু যেতে চাই। শুরুতে প্রার্থীরা যেহেতু এই মুহূর্তে তাদের প্রচারণা শেষ করেছেন, আমি প্রার্থীদের কাছ থেকে আসলে তাদের অবজারভেশনগুলো জানতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী। আমি আসলে 2 প্রার্থীকে একই প্রশ্ন করব এবং প্রশ্নটা একটু বড় হবে। আমি দুজন যদি আমার শুনতে পান, আমি একে একে উত্তরটা নিব। ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি এক ধরনের আলোচনা তো আমরা 5 আগস্টের পর থেকে আসলে দেখছিলামই যে সব রাজনৈতিক দল, যেহেতু আরেকটি সরকারের পতনের পরে নতুন এক ধরনের বাংলাদেশের পরিবর্তন চাওয়া হয়েছিল, সব রাজনৈতিক দল কিন্তু একমত হয়েছিল যে তারা আগের যে রাজনৈতিক চর্চা সেখান থেকে ফিরে এসে তারা নতুন কিছু করবেন, তারা কিছুটা শৃঙ্খলার ভেতরে আসবেন। কিন্তু আমি হিউম্যান রাইটস রিপোর্ট সোসাইটির একটি প্রতিবেদন দেখছিলাম যে গত 17 মাসে 144টি সংঘর্ষ হয়েছে শুধুমাত্র বিএনপি এবং জামাতের মধ্যে, এবং বাকি দলের সাথে যদি হিসাব করি তাহলে কিন্তু সেই সংখ্যাটি আরেকটু বাড়ে। এবং এই সংঘর্ষের ঘটনায় হাজারখানেক মানুষ আহত হয়েছেন, নিহত হয়েছেন 3 জন। আমি প্রশ্নটা খুব সোজাসাপটা করতে চাই ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, আপনারা তো নতুন রাজনীতির কথা বলেছিলেন, আপনারা কেন নিজেরাই শৃঙ্খলায় আসতে পারলেন না? এবং আপনারা যদি শৃঙ্খলায় না আসেন, ভোটের পর আপনারা মানুষকে কি উপহার দেবেন যদি আপনারা নির্বাচিত হন বা না হন? রাগিব রউফ চৌধুরীর কাছে আমরা উত্তরটা জানার চেষ্টা করবো। জনাব গোলাম কিবরিয়া, শেরপুর 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী, আপনি যদি আমার প্রশ্ন শুনে থাকেন, আপনার কাছে আমার একই প্রশ্ন। নতুন রাজনীতির প্রত্যাশা যতটা আপনারা দিতে চেয়েছিলেন ততটা কি আপনারা দিতে পারলেন? কারণ সংঘর্ষ প্রচুর হয়েছে, অভিযোগও এসেছে।
জনাব গোলাম কিবরিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা ওনার জন্য অপেক্ষা করছি। আপনাকে বোধহয় একটু আনমিউট করে নিতে হবে, সম্ভবত আপনার মাইক্রোফোনটি মিউট করা আছে। আপনি যদি একটু জনাব গোলাম কিবরিয়া নিজের মাইক্রোফোনটি আনমিউট করে তারপরে কথা বলেন, তাহলে আমরা শুনতে পাবো। আমরা অপেক্ষা করছি। নাও জনাব গোলাম কিবরিয়া, আপনার কথা এবার আমি কিছুটা শুনতে পাচ্ছি। আমি আবারও আপনাকে প্রশ্নটা করি। আমি এই প্রশ্নটি করেছিলাম আপনাকে এবং যিনি বিএনপির প্রার্থী যুক্ত হবেন তাকেও। প্রশ্নটি হচ্ছে যে আপনারা 5 আগস্টের পরে যারা মূলধারা রাজনৈতিক দল, আপনারা সবাই নতুন ধরনের রাজনীতি করবেন বলে প্রত্যাশা বা আশা দিয়েছিলেন মানুষকে, কিন্তু আমরা দেখতে পেলাম একটি প্রতিবেদনে দেখা গিয়েছে যে শুধুমাত্র বিএনপি এবং জামাতের মধ্যেই গত 17 মাসে 144টি সংঘর্ষ হয়েছে, যেখানে অসংখ্য মানুষ আহত হয়েছে, নিহত হয়েছেন 3 জন। আর নির্বাচনকালীন এই প্রচারণার আগে এবং প্রচারণার সময়ও বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি যদি যুক্ত করি, পটুয়াখালী, পঞ্চগড়, ভোলা, বগুড়া, রাজশাহী, বেশ কিছু জায়গায় কিন্তু গত কয়েকদিনে আমরা সংঘর্ষের ঘটনা দেখেছি। প্রশ্নটা খুব সোজাসাপটা, আপনারা যেই ধরনের রাজনৈতিক পরিবর্তন নিজেদের মানসিকতা বা নিজের শৃঙ্খলার জায়গা থেকে দিতে চেয়েছিলেন, সেই পরিবর্তনকে আপনারা আদৌ দিতে পারছেন? যদি না পারেন, ভোটে জিতলে বা হারলে আপনারা কি বাংলাদেশকে কি উপহার দিবেন? আমার ধারণা মোহাম্মদ গোলাম কিবরিয়া আমার এই কথা আরেকবারও শুনতে পাননি। আমরা আবারও তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবো। সাফা, আপনার কাছে একটু আসতে চাই, আমাদের যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আখলাকুস সাফা। সাফা, আমি স্বপনকে যে প্রশ্নটি করছিলাম, আপনার কাছে এই প্রশ্নটা আমি এভাবে করতে চাই না, কিন্তু প্রশ্নটা কুমিল্লার ক্ষেত্রে যদি আমি বলি, কুমিল্লা এবার খুব আমি বলবো হটস্পট, মানুষের ভেতরে বেশ আলোচনায় আগ্রহের জায়গা রয়েছে। এবং অবাক করার বিষয় হচ্ছে, আমি একটি প্রতিবেদনে দেখছিলাম যে কুমিল্লার প্রায় 1500টি কেন্দ্র, এর ভিতরে অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ। তার মানে এক ধরনের, আমি জানি না, অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক ধরনের সংঘাতের ঘটনা ঘটেছে। কিন্তু আমি এই প্রশ্নটা না করে আপনাকে এই প্রশ্নটা করতে চাই, ভোটের সমীকরণ আসলে কুমিল্লায় কি ধরনের সমীকরণ কুমিল্লার ভোটকে বদলে দিতে পারে? তৌহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি আলমগীর স্বপনের সঙ্গে যে বিষয়গুলো শেয়ার করছিলেন এবং আলমগীর স্বপন আপনাকে যা জানাচ্ছিল, এর থেকে কুমিল্লার বাস্তবতাটা একেবারেই কিন্তু ভিন্ন। সেটা আমি আপনাকে বলছি। তাছাড়া আপনি তার পরবর্তীতে আরও 2জন প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। আপনি প্রার্থীদের কাছে যে কমন কোশ্চেনটা করেছেন আমি সেটি শুনছিলাম। সেটি হচ্ছে যে আপনারা কতটা আসলে সংযত হতে পেরেছেন এবং পুরনো রাজনীতি থেকে কতটা বের হতে পেরেছেন। কুমিল্লার বাস্তবতা আসলে বের হয়নি, সেই অর্থে আমরা বের হতে দেখছি না। যেমন আমি যদি আপনাকে অ্যাজ এক্সাম্পল বলি, কুমিল্লায় মোট 11টি আসন, তার মধ্যে 11 নম্বর যে আসনটি আছে সেই আসনে প্রচারণার শুরুর দিনের আগে থেকে এখন পর্যন্ত প্রতিদিন সংঘর্ষ হয়েছে। এবং এই প্রতিদিন যে সংঘর্ষগুলো হয়েছে, আপনি এখন বলতেই পারেন যে আমরা তাহলে মেইন স্ট্রিম টেলিভিশন চ্যানেলে আমরা প্রতিদিন কেন এই সংঘর্ষগুলো দেখলাম না। সংঘর্ষগুলোর আমরা আসলে কেন দেখলাম না, না দেখার কারণ হচ্ছে, পান থেকে চুন খসলে প্রার্থীদের সমর্থক যারা, তারা ক্রেজি হয়ে যাচ্ছেন, তারা প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ছেন এবং তারা জবাব দিতে চাইছেন এবং নিজেদের যে আধিপত্য এবং নিজেদের যে পপুলারিটি, মেজরিটি, সেগুলো স্টাবলিশ করার চেষ্টা করছেন। এবং এই যে চেষ্টাটার পিছনে টার্গেটটা কি? টার্গেট হচ্ছে 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ যেই ভোটের দিনটা, সেই ভোটের দিন। আপনি দেখবেন, আমি যদি কুমিল্লা 11 আসনের কথা বলছিলাম, কুমিল্লা 11 আসনে সব মিলিয়ে 127টি কেন্দ্র, সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কুমিল্লা সদর আসনের সঙ্গে আপনার সীমান্ত আছে, সেগুলোকে রেড স্পট বলা হয়েছে, রেড স্পট প্রত্যেকটি কেন্দ্রকে বলা হয়েছে। এবং কুমিল্লা 11 আসনের জন্য আপনি জানেন যে বিমান বাহিনীর যে হেলিকপ্টারগুলো, তার মধ্যে একটি হেলিকপ্টার একেবারে ডেডিকেটেড করে দেওয়া হয়েছে কুমিল্লা 11 আসনের নিরাপত্তা এবং এই পুরো বিষয়টির জন্য। অর্থাৎ আমরা যদি ঝুঁকিপূর্ণ বলি, অধিক ঝুঁকিপূর্ণ বলি, যেটি নির্বাচন কমিশনের ভাষায় গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ বলা হয়, এবং এই অতি গুরুত্বপূর্ণরও কিন্তু আরও কিছু কারণ আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। আপনার দূরবর্তী অনেক কেন্দ্র, সেই জায়গায়ও কিন্তু অতি গুরুত্বপূর্ণ বলা হয়। কিন্তু এখানে স্পেসিফিকলি সংঘর্ষ এবং সংঘাত, এইসবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকেই কিন্তু এই বিষয়গুলো বলা হয়েছে। এবার আপনি আসেন, আমি কোথা থেকে আসলে আলাদা বলছি। ভোটের কথা যদি বলি, সেটি হচ্ছে 5 আগস্ট পরবর্তী যে বাস্তবতা,
এবং তার আগের যে 3 নির্বাচন, সেই 3 নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলগুলো যদি আপনি কুমিল্লার ক্ষেত্রে পেস্ট করতে চান, হবে না। কারণ এখানে এক ধরনের আধিপত্যের একটা লড়াই আছে। এখানে ব্যক্তির পরিচয়, এখানে পারিবারিক পরিচয় এবং স্থায়ীভাবে এলাকায় আপনার পরিচয়, তারপর আসছে আপনার দলের পরিচয়। দলের পরিচয় কখনো সামনে চলে আসে, কখনো এই যে তৃতীয় অথবা চতুর্থ অংশে চলে আসে। এই জায়গাগুলো যখন আসে তখনই কিন্তু এখানে ভোটের সমীকরণ বদলে যায়। আপনাকে যদি আমি একটি এক্সাম্পল দিই, আমি একটা এক্সাম্পল দিতে চাই। সেই এক্সাম্পলটা হচ্ছে, ধরেন 2টি উপজেলা নিয়ে, আমি আলাদা করে বলছি না স্পেসিফিকলি, আমি এক্সাম্পল হিসেবেই বলছি। আপনি 2টি উপজেলা নিয়ে একটি আসন, সেখানে আপনার 2 উপজেলায় 2 জন প্রার্থী, একজন একটি দলের প্রার্থী আর একজন সেই দলেরই বিদ্রোহী প্রার্থী। এখন যে হচ্ছে মূল প্রার্থী এবং যিনি হচ্ছেন বিদ্রোহী প্রার্থীর এলাকায় থাকেন, তাদের ভোটারদের মধ্যে এক ধরনের ডিভিশন আছে। ডিভিশনটা কীরকম, যে প্রার্থী তো আমার উপজেলার হলো না, এর আগের এমপি অথবা তারও আগের, অর্থাৎ 3 ইলেকশনের আগের যিনি এমপি ছিলেন, তিনি তো আমার উপজেলার ছিলেন। সো সেই জায়গায় ভোটারদের মধ্যে কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, এবং এই জায়গাগুলোতে কিন্তু প্রার্থী এবং প্রার্থীর যারা সমর্থকরা, তারা কিন্তু এই জায়গাগুলোতে প্রচারণার মাঠে তারা কাজ করেছেন। কিভাবে কাজ করেছেন? তারা ধরেন যিনি যে উপজেলার নন, কিন্তু সেই উপজেলার ভোটাররা বলছেন যে না, উনি তো আমার উপজেলার নন, উনি আমার জন্য কি করবেন? এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোতে কিন্তু তারা জেনারেলাইজ করেছেন। তারা বলেছেন যে উপজেলারই হন না কেন, আপনি আমার ভাই, আপনি আমার বোন, আপনি আমার স্বজনের মতো, আমরা আপনাদের খোঁজ খবর রাখি। এই যে বিষয়গুলো তারা চেষ্টা করেছেন। এবার আসেন দলীয় যে ব্যক্তির যে পরিচয়, ব্যক্তির পরিচয়ের ক্ষেত্রে এখানে বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখা হয়, সেটি হচ্ছে যিনি, আমি যাকে ভোট দিব, তিনি আমার পরিবারকে অথবা আমার গোত্র গোষ্ঠী তাদেরকে চেনেন কিনা। এখন এখানে যারা প্রার্থী হয়েছেন, বিশেষ করে হেভিওয়েট প্রার্থী যারা, তারা কিন্তু এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করছেন। আবার ধরেন আপনাকে আমি যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, সেটি হচ্ছে সেন্টারে থেকে রাজনীতিটা যেমন, ভোটের মাঠের রাজনীতিটা একেবারেই কিন্তু আলাদা। এখানে প্রতি সেকেন্ড কাউন্ট, এখানে প্রতি কথা কাউন্ট, এখানে প্রত্যেকটা এক্সপ্রেশন কাউন্ট। এবং এই নির্বাচনে এসে নতুন করে যেটি যোগ হয়েছে সেটি হচ্ছে এআই। এখন ধরেন একটা সত্য ভিডিও, সঠিক ভিডিও, সেটাকেও আপনি এআই বলে ফেলতে পারছেন যে কোনো সময়। এখন এটা চেক করবে কে? এটা প্রমাণ করবে কে? এই যে এক পক্ষের অভিযোগ এবং আরেক পক্ষের সেই জবাব, এই দেয়ার যে মাঝামাঝি যে সময়টা, এই সময়ের মধ্যে ভোটের যে কাস্টিং, ভোটের যে চয়েস, সেই চয়েসটা কিন্তু বদলে যায়, প্রভাবিত হয়। সাফা, একটু আপনাকে থামাই। আমাদের দুজন প্রতিনিধি, আমাদের দুজন প্রার্থী যারা আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, ওনাদেরকে আমরা সংযুক্ত হতে পেরেছি। একটু ওনাদের অভিজ্ঞতা শুনে এসে আপনার কাছ থেকে আমি আরেকটু বিশ্লেষণ জানবো কুমিল্লার। আমি আবারও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর কাছে যেতে চাই, কুষ্টিয়া 2 আসনে। ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ যমুনা টিভিকে। আমার আসলে একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে ঢুকতে পারিনি। বুঝতে পেরেছি। আমি একটা প্রশ্ন তখন করছিলাম, প্রশ্নটা আমি একটু রিপিট করি। সেটা হচ্ছে, যারা দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের সাথেও এইটি হয়তো তারা এখন শুনতে পাবেন। আমি 2 জন প্রার্থীকে, আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদেরকে এই প্রশ্নটা করতে চাই। আমি বলছিলাম, আপনারা 5 আগস্টের পরে নতুন ধরনের রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু একটি বেসরকারি সংস্থার প্রতিবেদন বলছে গত 17 মাসে শুধুমাত্র বিএনপি এবং জামাতের ভিতরে 144টি সংঘর্ষ হয়েছে, যেখানে কয়েকশো মানুষ আহত হয়েছে, 3 জন মানুষ নিহত হয়েছে। প্রশ্নটা খুব সোজাসাপটা। আমি গত কয়েকদিনের কথাও যদি বলি, পটুয়াখালী, পঞ্চগড়, বগুড়ার আছে, বেশ কিছু জেলাতে কিন্তু এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনারা নতুন কি রাজনীতি করতে চাইলেন তাহলে? আপনারা তো সংঘর্ষ থেকে নিজেরাই বেরোতে পারছেন না, তাহলে ভোটে আপনারা জেতেন বা হারেন, আপনারা জনগণকে আর নতুন কি উপহার দিচ্ছেন? সব তো পুরনোই থেকে গেল। আমি যেটা মনে করি, 144টি সংঘর্ষ গত 17 মাসে, ঘটনাটি আমি সবগুলো ঘটনা হয়তো আমি বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় যে আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে যেই ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে প্রতিবার যে জাতীয় নির্বাচন হয়েছে, সেই তুলনায় কি আমার ব্যক্তিগত মতামত, সেই তুলনামূলক বিশ্লেষণে এখনো কিন্তু খুব উল্লেখযোগ্য বলে আমার কাছে মনে হয় না। একটি সংঘর্ষ তো হওয়ার কথা ছিল না ব্যারিস্টার রাগিব। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে এটাকে কম মনে হচ্ছে, কিন্তু একটি সংঘর্ষ হওয়াকেও কি আপনি বলবেন যে আগের চেয়ে কম হয়েছে? এটা আসলে দেখেন, আমরা এই দেশের জায়গায় আমি কার দোষ বেশি বা কার দোষ কম সেই কথায় যাব না, তবে কিছু ঘটনা আমরা, যেমন আমার জেলার কথা বলি, কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত কিন্তু প্রার্থীদের মধ্যে কোনো গন্ডগোল হয়নি বা কোনো ধরনের সংঘর্ষ হয়নি। এখন এরকম অনেক জায়গায় আপনি পাবেন যেখানে হয়তো কোনো ঘটনাই ঘটছে না,
হয়তো এখনো ঘটার মতো পরিবেশ আসে নাই বা হয়নি। এখন হয়তো কোনো জেলায় এক ঘটনা হয়েছে, বিচ্ছিন্ন হবে, এক ঘটনার পর পাল্টা হয়েছে, তার পাল্টা হয়েছে, হয়তো তো এই গুম করে যদি আপনি আসেন তাহলে হয়তো কোনো কোনো জায়গায় অনেক বেশি হয়েও থাকতে পারে। কিন্তু আমার জানা মতে বৃহত্তর কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত 2টা সংগঠনের মধ্যে এই ধরনের রাজনৈতিক সংঘর্ষ কিন্তু আমার চোখে পড়েনি। সুতরাং সেই তুলনায় আমি কম বলেছি। আপনি একবারে যে সবকিছু চলে যাবে এটা আমরা বাস্তবতার ভিত্তিতে কতখানি মানতে পারবো সেটাও আমাদের দেখতে হবে। তবে আমরা চাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসব মুখর পরিবেশে এবারকার নির্বাচন হোক, যেটা জুলাই আন্দোলনের যেই আদর্শ বা চেতনা আমরা বলবো যে আমরা চাই না কোনো সংঘর্ষ হোক, আমরা চাই প্রত্যেকটি রাজনীতিবিদ সহনশীল থাকুক, দলগতভাবে যেন আমরা সহনশীল থাকি, যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয়, যেটা আমরা বিগত 17 বছর চেয়েছি। জনাব রাগিব রউফ চৌধুরী, আপনার কাছে আমি আরেকবার আসবো। আমি একটু মোহাম্মদ গোলাম কিবরিয়া, শেরপুর 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, তার কাছ থেকে এই উত্তরটা শুনতে চাই। জনাব গোলাম কিবরিয়া, আপনি কি নতুন ধরনের রাজনীতির আশা এখনো দেবেন? বিশেষ করে ভোটের পরে কি হবে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি, তা নিয়েও কিন্তু ভোটারদের ভিতরে শঙ্কা আছে। জি, ধন্যবাদ যমুনা টেলিভিশনকে, অসংখ্য ধন্যবাদ। আমার শেরপুর 2 144 নকলান আলিকাবাড়ি এই আসন থেকে আমি জামাতে ইসলামীর মনোনীত 11 দলীয় জোট সমর্থিত প্যানেল থেকে আমি ইলেকশন করছি। কিন্তু ইলেকশনের আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমরা গণসংযোগে ছিলাম, কিন্তু তখন আমরা একটি ভালো পরিবেশে ছিলাম। কিন্তু গতকালকে থেকে, যখন আজকে সকাল থেকে আপনার প্রচারণা মানে বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচনে কমিশনের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার, কিন্তু এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি আমার প্রতিযোগী যিনি আছেন উনি আমরা যে আদর্শের বাণী ছড়িয়েছি সেটা আদর্শ আর এখন রক্ষা হচ্ছে না। এখন আপনার এখানে কালো টাকার ব্যবহার হচ্ছে, এখানে ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা হচ্ছে, আমার পুলিং এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভোটাররা যারা ঢাকা থেকে এসেছে বা স্থানীয় ভোটাররা যারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। মানে নানাবিধ সমস্যা আমরা সেটা এখন এখানে ফিল করছি। আসলে যেটা আপনি বলেছেন চমৎকার, কিন্তু আসলে আমরা মনে হয় না দেশবাসীকে, যদি এই পরিবেশ চলতে থাকে, যে আমরা দেশবাসীকে নতুন কোনো বার্তা দিতে পারবো এই ইলেকশনে। আমি আজকে এই মধ্য থেকে, যে কিছুক্ষণ আগেও আমার কাছে খবর এসেছে আমার ফেস্টুন খুলে নিয়ে চলে গিয়েছে, আর এক জায়গায় বিলবোর্ড ছিল সেটা খুলে নিয়ে চলে গিয়েছে। আসলে খুবই শঙ্কিত যে আমরা আসলে আদর্শিক লড়াইয়ে মনে হয় না আমাদের এই বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানের পরে যদি আমরা নতুনভাবে যদি নিজেদেরকে না গোছাতে পারি, না সাজাতে পারি, আদর্শের কথার সাথে মিল না রাখতে পারি, আমরা নতুন বার্তা আমরা দেশবাসীকে দিতে পারবো না এবং পরিবর্তন আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে খুবই স্বাভাবিক ছিলাম, কিন্তু এখন প্রতি মুহূর্তেই আপনার সেটা অস্বাভাবিক হয়ে উঠছে এবং প্রতিটা সময় যাচ্ছে, প্রতিটা মিনিট যাচ্ছে, আমরা সেটাকে নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে না, আমরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রতিযোগিতার মাঠে নেমেছিলাম সেটা কিঞ্চিত এখানে আমাদেরকে নিরুৎসাহিত আমরা হচ্ছি। জনাব গোলাম কিবরিয়া, আপনার কথা শুনে তো আমিও কিছুটা ভয় পেয়ে গেলাম। আপনি নিজেই খুব একটা আশাবাদী হতে পারছেন না। তার মানে যখন সংঘর্ষের কথা বলছি তখন সেই সংঘর্ষে কিন্তু দুই পক্ষই জড়াচ্ছে, একজন আঘাত করছে আরেকজন শুধু মার খাচ্ছে, জিনিসটা কিন্তু এরকম না। তার মানে আপনাদের দল থেকেও নিশ্চয়ই অতি উৎসাহী নেতাকর্মীরা আছেন। আমি রাগিব রউফ চৌধুরীকেও একই প্রশ্ন করবো, কিন্তু আপনার কাছ থেকে উত্তরটা জেনে নেই। আপনারা ভোটারদেরকে তাহলে কি বার্তা দেবেন? ভোটাররা, আমাদের সহকর্মীরা বলছিলেন, মানুষ ভোট কেন্দ্রে যেতে চায়, ভোট দিতে চায়, কিন্তু তারা ভোট কেন্দ্রে যাবেন কিনা সেটি নিয়ে তারা এখনো নিজের হিসাব মিলাচ্ছেন। আপনারা ভোটারদেরকে কি বলে আশ্বস্ত করবেন? আর আপনাদের যারা নেতাকর্মী তাদেরকে শৃঙ্খলায় থাকার জন্য আপনারা কি বলছেন নতুন করে? তাদেরকেও তো নিজেদের ইমোশন কিছুটা দমাতে হবে। জি, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আমাদের জায়গা থেকে আমরা জানেন আমরা খুব আদর্শিক, খুব সুশৃঙ্খল। আমাদের জায়গা থেকে কোথাও একটি জায়গাতেও আমাদের পক্ষ থেকে কোনো রকম কোনো উস্কানি দেওয়া হয় নাই বা কেউ সংঘর্ষে জড়ায় নাই। আমরা যথেষ্ট পরিমাণ আমাদের প্রত্যেকটা কর্মী সেখান থেকে নিজে ভ্যাক করেছে। আমি নিজে প্রার্থী হিসাবে আমি অন্য একজন প্রার্থীর এলাকায়, আমার প্রতিযোগী প্রার্থীর এলাকায় গিয়েছি, তার ইউনিয়নে গিয়েছি, সেখানে যাই আমি বাধার সম্মুখীন হয়েছি। আর আমার ইউনিয়নে, আমার উপজেলায় যখন এসেছে তখন আমরা তাদেরকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিয়েছি, সকলকে আমরা সুযোগ করে দিয়েছি। আমাদের জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত সুশৃঙ্খল আছি, এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকটা কর্মী ধৈর্যশীল অবস্থায় আছে। কিন্তু আমাদের পক্ষ থেকে আরেকটি মেসেজ আবার ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যদি এখানে ভোট দখল করতে আসে, ডাকাতি করতে আসে, তাহলে আমরা সেটাকে পাহারা দিব এবং সেটাকে আমরা রক্ষা করব। রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি। 24-এর অভ্যুত্থানের পরে
আমরা নতুন করে আরেকটি নতুন নব্য ফ্যাসিস্টকে আমরা সেই সুযোগ দিব না। এর জন্য আমাদের সকল কর্মীদেরকে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে যদি কেউ ভোট দখল করতে আসে, ডাকাতি করতে আসে, এখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা করতে আসে, তাহলে আমাদের প্রত্যেকটা নেতা কর্মী নিজ নিজ জায়গা থেকে সেটাকে রক্ষা করবে। রক্ষা এবং হচ্ছে সংঘাত কিন্তু এক জিনিস নয়। আমরা রক্ষা করতে চাই। আপনারা খোঁজ নেবেন, খোঁজ নিয়ে দেখবেন আমার কোনো একজন কর্মীও মানে এখানে এখনো পর্যন্ত নিজের জায়গা থেকে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিবেশ তৈরি করে। কিভাবে রক্ষা করবেন জনাব গোলাম কিবরিয়া? কিভাবে রক্ষা করবেন ভোট? পাহারা দিবেন বলছেন, তাহলে কিভাবে রক্ষা করবেন ভোট যদি অনিয়ম দেখেন? হ্যাঁ, এটা খুব সিম্পল ব্যাপার। এখন জানেন জনতা দীর্ঘ 17টি বছর ভোটাধিকার তারা পায় নাই। এখন জনতা প্রস্তুতি নিয়েছে যে আমরা আমাদের ভোটাধিকার রক্ষা করব, নতুন করে দেশ সাজাবো। আপনার এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা নতুন করে আমাদের এই দেশকে আমরা পিছিয়ে নিতে যাবো না। এর জন্য জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের জায়গা থেকে শতভাগ প্রস্তুত যে আমরা প্রশাসনকে সহযোগিতা করব। কেউ এখানে ভোট ডাকাতি কিংবা দখল করতে আসতে পারবে না। যদি আসে তাদেরকে সেখানে প্রতিহত করা হবে। জনাব গোলাম কিবরিয়া, আপনার কাছে আবারও আসবো। জনাব রাগিব রফ চৌধুরী, আপনার কাছে একই প্রশ্ন, সেটা হচ্ছে ভোটারদেরকে আপনারা কি বার্তা দেবেন? কারণ তাদের ভিতরে অনেক আশঙ্কা আছে এবং নেতাকর্মীদেরকে আপনারা নতুন কিছু বলেছেন যারা তাদের ইমোশনটাকে একটু দমাতে পারেন বা তারা যাতে অতি উৎসাহী না হয়ে যান, তাদেরও যে একটু সহনশীল হতে হবে। জনাব রাগিব রফ চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমি প্রশ্নটি করছিলাম যে আপনারা আপনাদের নেতা কর্মীদেরকে নতুন করে কি বার্তা দিয়েছেন তাদেরকে শৃঙ্খলায় থাকার ব্যাপারে, এবং ভোটারদেরকে আপনারা কি বলে আশ্বস্ত করবেন তারা যেন ভোট কেন্দ্রে আসেন, কারণ তাদের ভিতরে ভয় কাজ করছে। আমরা এবার আবারও ব্যারিস্টার রাগিব রফ চৌধুরীর কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি জানবো। আমি আবারও ফিরে আসবো, সংযোগ নিয়ে কিছুটা জটিলতা হচ্ছে। আমি একটু চর্চার সম্পাদক সোহরাব হাসানের কাছে আসতে চাই। জনাব সোহরাব হাসান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? প্রশ্নটি আমি জানি না এই প্রশ্নটি শুনতে কেমন দেখায়, সেটা হচ্ছে যে আমরা দিনের ভোট দেখেছি, আমরা রাতের ভোট দেখেছি, এবারের ভোটকে কেমন ভোট হিসেবে দেখবো বলে আপনার কাছে মনে হচ্ছে? আমি প্রশ্নটি করেছিলাম যে আমরা তো এর আগে দিনের ভোট দেখেছি, রাতের ভোট দেখেছি, এবারের ভোট কেমন ভোট হবে, আপনি কেমন দেখতে পান এই ভোটকে? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক সবাইকে শুভেচ্ছা। বিশেষ করে দুজন যে প্রার্থী যে শঙ্কা প্রকাশ করলেন যে এবং নিজেকে নিষ্কলুষ দাবি করে অন্যের উপর দোষ চাপালেন, এটাই হচ্ছে এই নির্বাচনের একটা শঙ্কার বিষয়। অর্থাৎ আমি ভালো কিন্তু অন্য পক্ষ খারাপ, এবং তাদের জন্য একটা সংঘাত হতে পারে, একটা অস্বস্তিকর পরিবেশ হতে পারে। এবং আপনি যে এটি বললেন 144টি সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে, আবার বিএনপির নিজেদের মধ্যেও অনেকগুলো সংঘাতের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি কেন তৈরি হলো? আপনি প্রশ্ন করেছিলেন যে 24শে জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন। তাহলে যে তথ্য উপাত্ত আমরা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে পাই, সংবাদ মাধ্যমে পাই, তাতে হলো যে রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন হয়নি। সবাই জয়ের জন্য উদ্গ্রীব, কিন্তু জয় পরাজয়ের যে নিয়ম, অর্থাৎ খেলার যে নিয়ম, সেটি ক্রিকেট মাঠ থেকে নির্বাচনী মাঠ, সব জায়গায় তো একটা নিয়মকানুন থাকে, আচরণবিধি থাকে। এখানে প্রতিযোগী রাজনৈতিক দলগুলো, প্রার্থীরা, তাদের কর্মী সমর্থকরা সেই বিধিটা মানছেন না। অর্থাৎ সব কিছুই এক ধরনের সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে একটা জবরদস্তি অথবা নিজের পক্ষে সবাইকে ভোটারদের টানার চেষ্টা করছে। এবং নির্বাচনী প্রচারেও অনেক জায়গায় যখন নির্বাচনী প্রচার ছিল বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। এটা হচ্ছে যে এই নির্বাচনে তো আওয়ামী লীগ মাঠে নেই। তা আমরা 91-এর পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী। এখন আওয়ামী লীগ না থাকায় বিএনপি এবং জামাত ইসলামী প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছে। সেখানে বিএনপির মধ্যে এক ধরনের চিন্তাভাবনা থাকা অস্বাভাবিক নয় যে আমরা অপ্রতিদ্বন্দ্বী, মানে আমাদের কেউ মোকাবেলা করতে পারবে না, আমাদের কেউ হারাতে পারবে না, এই ধরনের একটা মানসিকতা থাকতে পারে।
আর জামাত ইসলামের মধ্যে যে মানসিকতাটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমরা জনগণ আমাদেরই ভোট দিয়েছে, এই ভোট যাতে অন্য পক্ষ জোর করে না নিতে পারে, ছিনিয়ে না নিতে পারে, সে ব্যাপারে তারা বারবার ভোট পাহারা দেওয়ার কথা বলছেন। এখন কি করে যতগুলো আপনি এর আগে যে জরিপের কথা আসলো, সেই জরিপে আমরা দেখলাম যে বেশিরভাগ জরিপেই, কিন্তু বেশিরভাগ না, প্রায় সব জরিপেই বিএনপি অগ্রগামী। সেক্ষেত্রে জামাত ইসলামী কি করে মনে করে যে তারাই জয়ী হবেন। আবার বিএনপির জন্যও কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে তার বিদ্রোহী প্রার্থী। আপনি 78টি আসনে যে তাদের বিদ্রোহী প্রার্থী, কোথাও একাধিক বিদ্রোহী প্রার্থী, আর সেক্ষেত্রে নির্বাচনে তো তাদের জন্য একটা ঝুঁকি তৈরি করবে এবং ফলাফলে। তবে আমাদের সবারই কাম্য একজন নাগরিক হিসাবে, একজন সংবাদকর্মী হিসাবে, যে একটি ভালো ভোট হোক, একটি সুন্দর ভোট হোক, এবং সেখানে প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোট দিয়ে এসে আবার নির্বিঘ্নে ঘরে ফিরে আসতে পারে, এই পরিবেশটা রক্ষার দায়িত্ব যেমন প্রশাসনের, নির্বাচন কমিশনের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তেমনি কোনো অংশে কম নয় প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর। এই যে সবার দায়িত্ব, এই দায়িত্বের প্রশ্নটা আমি আপনার কাছে আরেকবার একটু আসবো। আমাদের আরেকজন অতিথি আছেন, ওনার কাছে আমরা একটু নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রসঙ্গটি জেনে আসি। আমাদের সাথে যুক্ত হচ্ছে নিরাপত্তা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাই, আমি একটু সবার কথা আপনি নিশ্চয়ই শুনছিলেন, প্রার্থীরা যেটা বলছিলেন। একজন প্রার্থী তো বললেনই যে তিনি ভোট যাতে নির্বিঘ্ন হয় সেজন্য তারা ভোট পাহারা দেবেন। আরেকটি রাজনৈতিক দল বলছে তারা ভোট পাহারা দেবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা সামলাবেন, বাহিনীর সদস্যরা, তারাও বলছেন তারা ভোট পাহারা দেবেন যাতে অনিয়ম না হয়। সবাই মিলে যদি ভোট পাহারা দেয় তাহলে কিভাবে হবে? আমার কথা শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমি এতক্ষণ পর্যন্ত শুনলাম এবং আমি নিজেও তো দেখছি ঢাকাতে, আমি বিভিন্ন এলাকাগুলোতে কি হচ্ছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ভীষণভাবে হতাশ যে সামান্য গুণগত পরিবর্তন আমাদের এই প্রায় আগস্ট হলো 2022 আজকে আমরা কিছুই শিখিনি। আমাদের যারা উপদেষ্টা আজকে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রায় শেষে এসে দেখেন আপনার, আজকে তারা তাদের যে জিনিসটা তারা প্রমিস করেছিল যে 1 সপ্তাহের মধ্যে তারা তাদের অ্যাসেট করবে, আজকে যাওয়ার সময় এখন তারা অ্যাসেট সেটাও আপনার পয়েন্ট আউট করার পরে, সিপিডি পয়েন্ট আউট করার পরে তাদের সম্পদের বিবরণী দিয়েছে যাওয়ার সময়। একইভাবে রাজনৈতিক দলগুলো, আমি বলছি কি, ওই যে ইংরেজি যে আছে ওল্ড ওয়াইন ইন দ্য নিউ বটল, সেটা তো হচ্ছেই না, ওল্ড ওয়াইন ইন দ্য ওল্ড বটল আবার নতুন করে আমরা চালু করার চেষ্টা করছি। প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা দল তার আইন ভঙ্গ করছে, রাস্তা দখল করে আমাদের সাধারণ জনগণের জন্য চলাচলে বাধা সৃষ্টি করছে। তারা আপনার শব্দ দূষণ, আজকে যেন হঠাৎ মনে হলো ঢাকা শহর ভীষণ শান্ত, কারণ এই যে সকাল থেকে রাত পর্যন্ত যে আমরা মাইকের অত্যাচারে নির্বাচনী প্রচারে ছিলাম, হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে মনে হচ্ছে যেন শহরটা অনেক শান্ত হয়ে গেছে। তো রাজনৈতিক নেতৃবৃন্দরাই যদি তারা আইন না মানেন তাহলে সাধারণ জনগণ কি করবে? এবং আমি নিজে মনে করি যে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সংঘাত হয়নি, কিন্তু সংঘাত হবে তখনই নির্বাচনের পরে। আমি মনে করি যে প্রত্যেকবার বাংলাদেশে যারা নির্বাচনে পরাস্ত হয় তারা তখনই বলবে যে নির্বাচনে কারচুপি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু অনেকেই গিয়ে নির্বাচন পরিষদে পর্যন্ত হাজির হচ্ছেন কারচুপি নিয়ে, হাইকোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে। সুতরাং আমি সামনে কিন্তু একটা বিরাট রাজনৈতিক অস্থিরতা দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে আমরাও তেমনটি দেখতে পাচ্ছি। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আমরা আপনার কাছে আবারও আসবো। দর্শক, রাজনীতিতে কোনো বিরতি নেই, তারপরও আমরা একটু পরেই ফিরবো, আমাদের সাথেই থাকুন। আবার
আবার স্বাগত। আপনারা দেখছেন রাজনীতি। আমরা আলোচনা করছি ভোটের সার্বিক পরিবেশ নিয়ে, কারণ আর মাত্র একদিন বাকি পুরো আয়োজনের শেষ দেখার জন্য। আমরা আবারও এই মুহূর্তে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যেহেতু আমি একেবারে বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করছি এবং জানিয়ে দিচ্ছি আমরা খুব বেশি সময় দিতে পারছি না, কারণ আমাদের সংযোগ নিয়ে বেশ কিছু জটিলতা হয়েছে, কিন্তু তারপর আমি সবাইকে আপাতত 1 মিনিট করে সবার কাছ থেকে একটু কনক্লুডিং রিমার্কটি নিয়ে নিতে চাই। প্রথমেই আমি যেতে চাই জনাব সোহরাব হাসান, আপনার কাছে। আপনি কি মনে করেন নির্বাচন কমিশনের যে ধরনের পরিবেশ আমরা দেখছি, পুরো পরিস্থিতি আসলে নির্বাচন কমিশনের কতটা আয়ত্তে আছে এবং ভোটের ফলাফল নিয়ে যদি কোনো জটিলতা হয় সেটি তারা সামলাতে পারবে কিনা? পুরোপুরি নিয়ন্ত্রণে আছে সেটা যেমন বলা যাবে না, তবে আবার নির্বাচন কমিশন নিষ্ক্রিয় কিছু করছে না সেটাও সে কথা বলাও ঠিক হবে না। নির্বাচন কমিশন মোটামুটি সক্রিয়, প্রশাসনও সক্রিয়। আমরা দেখলাম যে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এক ধরনের উদ্যোগ আছে নির্বাচনটি ভালো দেখানো, কারণ অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে বেশ বিতর্ক হয়েছে। শেষ মুহূর্তে তারা নির্বাচনটি ভালোভাবেই করতে চায় বলে মনে করি, কিন্তু এটি নির্ভর করবে প্রতিযোগী প্রার্থী ও তাদের সমর্থকদের উপর। তারা যদি সংযত না হন এবং তারা যদি একে অপরের উপর আক্রমণ করেন বা একে অপরের উপর জবরদস্তি করতে চান, তখন কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে এবং এটি কোনো নির্বাচনই সম্ভব নয়। তবে এখন পর্যন্ত যেসব সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি আমাদের অতীতের নির্বাচনগুলোতেও হয়, যেসব নির্বাচন অন্তর্ভুক্তমূলক হয়েছে, কিন্তু এই নির্বাচনের একটা বড় অপূর্ণতা থেকে যাবে, সেটি হচ্ছে যে ভোটাররা তার পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, কারণ এখানে একটি বড় দল নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে আছে এবং সেটি তো নির্বাচনে নিঃসন্দেহে। জনাব সোহরাব হাসান, ধন্যবাদ আপনাকে। আমি আপনার লাস্ট কনক্লুডিং রিমার্কটি জেনে নিলাম। আমি নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ইশফাক ইলাহি চৌধুরীর কাছে আরেকবার যাব, কিন্তু আমি তার আগে একটু আমাদের সহকর্মী আখলাকুস সাফার কাছে যেতে চাই। সাফা, খুব ছোট্ট করে, সেটি হচ্ছে যে আপনি শুনছিলেন সবাই ভোট কেন্দ্র পাহারা দিতে চায়, আপনি মাঠের বাস্তবতা কি দেখছেন? কে আসলে পাহারা দিচ্ছে? তৌহিদ, আপনাকে ধন্যবাদ। 9.5 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, 1 লাখ সেনা সদস্য, তাহলে তারা কি করবে? প্রার্থীদের সমর্থকরাই যদি কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেন এবং তারাও পাহারার দায়িত্বেই থাকবেন, তো সবাই মিলে যখন পাহারাটা দিবেন তখন কি হবে পরিস্থিতি? আমি মাঠে এসে যে বাস্তবতা দেখছি সেটি হচ্ছে যে এভরিবডি ইজ রেডি টু টেক কেয়ার অফ দেয়ার ভোটস, অফ দ্য পপুলেশনস ভোটস। এই যে কথাগুলো তারা বলছেন, প্রিপারেশন নিচ্ছেন, আগের যে অভিজ্ঞতাগুলো, আগের যে কোনো ধরনের ভোট, ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন, যে কোনো ভোটের আমাদের যে অভিজ্ঞতা আপনি নিজেই দেখেছেন, কিন্তু কেন্দ্রের একটি বাইরে নির্দিষ্ট দলের যারা নেতাকর্মী সমর্থকরা থাকেন তাদের যে ভিড়, সেই ভিড় দেখলেই কিন্তু যে কোনো ভোটার এবং সেই এলাকার ভোটার তিনি কিন্তু এক ধরনের ভয় পেয়ে যান। তিনি চিন্তা করেন যে তিনি যাবেন, ফেরত আসবেন, আসার সময় যদি তাকে জিজ্ঞেস করা হয় যে ভোটটা কাকে দিয়েছিস, তাকে যদি মিথ্যা বলতে হয়, অথবা তিনি যদি একটা মবের মধ্যে পড়ে যান। এই যে পরিস্থিতি ছিল, আগে তো ছিল একটা দলের, এখন তো সবাই মিলে তারা ভোট পাহারা দেওয়া শুরু করে দিয়েছে। তাহলে আমি যদি কুমিল্লার বাস্তবতার কথা বলি, 3989 জন পুলিশ, তাদের কি কাজ যদি প্রার্থীরাই এবং তাদের সমর্থকরাই ভোট পাহারা দেন? এবং তারা কি ভোট পাহারা কিভাবে দিবেন? তারা কেন্দ্রে তো তারা ঢুকতে পারবেন না, তারা ভোট কক্ষে ঢুকতে পারবেন না, তারা থাকবেন কোথায়? বাইরে। আগে ছিল এক দলের লোক, এখন থাকবে কয়েক দলের লোক। এবং একটা বিষয় আমি আলাদা করেই বলি, সেটি হচ্ছে সংঘর্ষের কথাই আপনি শুধু বলছেন। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, মবটা কি? মবের পরেই কিন্তু আছে সংঘর্ষ। যখন একসাথে, যেমন এই যে আজকের রাজনীতি অনুষ্ঠানে আমরা সবাই মিলে যদি একসাথে কথা বলি, তাহলে কি হবে? মানুষ কারো কথা শুনতে পাবে। সেটাই। সাফা একেবারেই সময় কম, ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পারলাম জনাব ইশফাক ইলাহি চৌধুরী, তাহলে আমরা নিরাপত্তা নিয়ে কি করব? আজকে নতুন করে একটি তথ্য পাওয়া গেল, 1300-র বেশি অস্ত্র যেটা লুট হয়েছিল 5ই আগস্টের পরে, সেগুলো এখন অনেকগুলো উদ্ধার করা যায়নি। তাহলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আপনি কতটা কি বলবো, শঙ্কিত বা সন্তুষ্ট? আমি নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে অতটুকু উদ্বিগ্ন নই, যতটুকু উদ্বিগ্ন এই নির্বাচনের পরবর্তী দিনগুলোতে এবং আগামী দিনগুলোতে। যে অস্ত্রের কথা বললেন, এই অস্ত্র, তাছাড়া যেসব সাজাপ্রাপ্ত অপরাধী চিহ্নিত যারা জেল নিয়ে গেছে এখন আছে, এবং আমি অবাক হব না যদি না তারা বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর আশ্রয়ে তারা থেকে থাকে এবং তারাই তখন মাঠে নামবে। এবং নির্বাচন, আই এম অ্যাবসলিউটলি শিওর যে যারা এখানে পরাজিত হবে, সেটা বিএনপি জোটই হোক বা জামাত জোটই হোক, তারা কিন্তু মাঠে নামবে উইথ দ্য স্লোগান যে এটা পক্ষপাতিত্বমূলক নির্বাচন হয়েছে
এবং নির্বাচনের রেজাল্টের কারচুপি হয়েছে। এবং আমি খুবই উদ্বিগ্ন যে আমরা আসলে কিন্তু ওই গোলকধাঁধার মধ্যেই পড়ে যাব, যেটা আমরা এই মানে মধ্যকালের স্বাধীনতার পরবর্তী থেকে যেভাবে আমরা দেখছি যে আন্দোলন, হরতাল, ঘেরাও, ব্লকেড, নানানভাবে এটা হচ্ছে। এবং আমি প্রথমেই বলেছি আমি হতাশ। নিঃসন্দেহে জনাব ইশফাক ইলাহি চৌধুরী, ধন্যবাদ। আমরা আপনার অবজারভেশন জানাব। একেবারে আমরা শেষ পর্যায়ে জনাব ফাহিম মাসুদ, আপনাকে দিয়ে শুরু করেছিলাম, আপনাকে দিয়ে শেষ করি। আপনি নির্বাচন খুব ভালো মতো শেষ হবে, সেটি নিয়ে আপনি লাস্ট কোনো কনক্লুডিং রিমার্ক কি আশা করেন বা কি করতে বলবেন নির্বাচন কমিশনকে? আমি আসলে নির্বাচন কমিশনকে কিছু করতে বলবো না, আমি সরকারকেও কিছু করতে বলবো না, কারণ ওনারা যতটুকু সমর্থ অতটুকু করেছে, যতটুকু ব্যর্থতা ওনারা সেটা দেখাচ্ছে। আমি আসলে জনগণের কাছে আপিল করব। দেখেন, এই পর্যন্ত যতটুকু আমরা শান্তিপূর্ণ রাখতে পেরেছি, আমি মনে করি না এটা সরকারের কৃতিত্ব, নির্বাচন কমিশনের কৃতিত্ব, বা ইভেন প্রার্থীদেরও কৃতিত্ব। প্রার্থীরা আসলে নিজের থেকে ভালো থাকে না। সেটা সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে যে আমার হাতে যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা। কেননা প্রার্থীরা ভয় পায়, রীতিমতো ভয় পায় যে তাদের যে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড, এখন কিন্তু এটা আজ থেকে, আমরা যখন লাস্ট ভালো করে নির্বাচন করেছিলাম তখন কিন্তু এই ডিভাইস এভাবে ছিল না, হাতে হাতে ছিল না। এই ডিভাইসের জন্য কিন্তু প্রার্থীরা অনেক কিছু করতে নিজেদেরকে এখনো বিরত রাখে, কারণ তারা জানে যদি তারা এই এরকম ভিডিও হয় এবং এটা ভাইরাল হয়, ইট উইল কজ দেম। তো প্রার্থীদেরকে ভয় পেতে হবে যে আসলে সবচেয়ে বড় প্রতিরোধ করবে সাধারণ জনগণ, সাধারণ ভোটার। এই 8 লাখ 9 লাখ মানে যারা পাহারা দেওয়ার কথা আসতেছে, তারা কোনো পাহারাই দিতে পারবে না। নিঃসন্দেহে পাহারা আসলে দিতে পারবে সাধারণ ভোটাররা। তারা যদি নিজেদেরকে সচেতন করে, যখনই কোনো দেখবে কিছু, তখন তারা যাতে এই মোবাইলে রাখে এবং সেটা যাতে সোশ্যাল মিডিয়াতে ইনস্ট্যান্টলি তারা যাতে দেয়। ধন্যবাদ জনাব ফাহিম মাসুদ। আমরা শুনলাম আপনার পর্যবেক্ষণ। দর্শক, আমরা সবার অবস্থা শুনলাম, সবার কথাই জানলাম। এখন প্রচারণা শেষ, এখন আসলে ভোটই বলে দেবে আগামীতে আসলে কে জিতবে আর কে হারবে, আর ভোটাররা কতটুকু আসলে আস্থা নিয়ে ভোট দিতে যেতে পারবেন। রাজনীতির আয়োজন আজ এই পর্যন্তই। আমরা ফিরবো আগামীকাল একই সময়। থাকবেন আমাদের সাথে। সবাইকে শুভরাত্রি।